আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাসমিয়া আকবর তুষি আপনাদেরকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের ইংরেজি পড়াশোনাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তোলার জন্য টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে ইজি ইংলিশ বুক, যার মাধ্যমে আপনি সহজে প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা পাবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, যখনই আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তখনই আপনি বইয়ে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন আমাদের শিক্ষকদের সহায়তা। ওকে, আমাদের যে লাস্ট যে প্যারাগ্রাফগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। আমাদের আজকের যে টপিকটা প্যারাগ্রাফটা সেটা হচ্ছে ঢাকা মেট্রো রেল, যেটা সম্পর্কে আপনারা সবাই অবগত। ঢাকা মেট্রো রেল আমাদেরকে কি করেছে, যে আমাদের যে প্রতিদিন যে নিত্য দিনের যে একটা ট্রাফিক জ্যাম ছিল, একটা যানজটের যে একটা সমস্যা ছিল, সেই সমস্যাটার থেকে মুক্ত করেছে। আমরা খুব সহজে, যেখানে আমাদেরকে যেতে হচ্ছে 1 থেকে 2 ঘন্টা লাগতো, সেখানে আমরা খুব সহজে হাইয়েস্ট গেলে 10 মিনিট বা 40 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাচ্ছি। মানে এটা বেশিরভাগ সময় আপনার 40 মিনিটের মধ্যেই কিন্তু আপনি পৌঁছাতে পারছেন। আমরা একটু আলোচনা করে দেখি। ঢাকা মেট্রো ইজ এ মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা এমন একটা আধুনিক পরিবহন ব্যবস্থা দ্যাট মেক্স ট্রাভেল ইজিয়ার, যেটা কি করেছে, যাতায়াত ব্যবস্থাকে খুব ইজিয়ার করেছে। কোথায়? ইন বাংলাদেশ বিজি ক্যাপিটাল, অর্থাৎ এই যে ব্যস্ততম যে বাংলাদেশ ছিল, যে বাংলাদেশের সেই যাতায়াত ব্যবস্থাকে খুব সহজ করে তুলেছে আমাদের এই ঢাকা মেট্রো রেল। তারপর দেখেন, ঢাকা সাফার্ড from terrible traffic jams making daily commutes slow and frustrating. দেখা যেত কি, আগে ছিল ঢাকাটা ছিল খুবই যানজটের, যা দৈনন্দিন যে চলাচলটা ছিল সেটাকে খুবই স্লো, মানে ধীর এবং বিরক্তিকর করে তুলতো। কিন্তু এখন এই ঢাকা মেট্রোর কারণে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি এটা ফার্স্ট স্টেশনটা কোথা থেকে শুরু হয়। ফার্স্ট সেকশন যেটা, সেটা শুরু হয় ফ্রম উত্তরা টু আগারগাঁও। সেটা কখন শুরু হয়েছিল? সেটা হচ্ছে ওপেন ইন ডিসেম্বর 2022। অর্থাৎ প্রথম যে আমাদের ঢাকা মেট্রো রেলের ফার্স্ট সেকশন ছিল সেটা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছিল। পরবর্তীতে ইট ওয়াজ লেটার এক্সটেন্ডেড টু মতিঝিল ইন নভেম্বর 2023। পরবর্তীতে হচ্ছে সেটা বাড়ানো হয়েছে মতিঝিল পর্যন্ত 2023 সাল নভেম্বরে। Today, the full road covers 20.1 kilometer with 60 স্টেশন। অর্থাৎ এটার কয়টা স্টেশন রয়েছে? এটার হচ্ছে 16টি স্টেশন রয়েছে এবং এটার লেন্থ কত? 20.1, মানে 20.1 কিলোমিটার। অ্যান্ড অ্যালাউইং থাউজেন্ডস অফ প্যাসেঞ্জার্স টু অ্যাভয়েড রোড কনজেশন। অর্থাৎ এটা কি করছে? হাজারো মানুষকে হচ্ছে যানজট থেকে বাঁচাতে সক্ষম হয়েছে। এখানে অ্যারাইভ করতে এই মেট্রো রেলের মাধ্যমে আপনার হাইয়েস্ট লাগে কত? এভরি হচ্ছে 10 থেকে 12 মিনিটস করে, 10 থেকে 12 মিনিটের মধ্যে। এবং যদি খুব দূরবর্তী হয় তাহলে অনলি অ্যাবাউট 40 মিনিটস, 40 মিনিটের মধ্যে কিন্তু আপনি পেরোতে পারছেন। ওকে, তারপর দেখেন, ইট ওয়াজ বিল্ড উইথ দ্য সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড জাপান। এটা কাদের সহযোগিতার মাধ্যমে তৈরি করা হয়েছে? এটা বাংলাদেশ সরকার এবং জাপানের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। ঢাকা মেট্রো রেল ইজ নট জাস্ট এ ট্রান্সপোর্ট সিস্টেম। এটা শুধুমাত্র যানবাহন পরিবহন ব্যবস্থা না, ইটস আ বিগ স্টেপ টুয়ার্ড এ স্মার্টার, গ্রিনার অ্যান্ড মোর মডার্ন সিটি। অর্থাৎ সবচেয়ে সবুজ এবং সমৃদ্ধ এবং হচ্ছে কি বা আধুনিক একটা শহর গড়ে তুলতে কিন্তু আমাদের ঢাকা মেট্রো রেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এন্ড অফ দ্য প্যারাগ্রাফ উই ক্যান সি দ্য মেট্রো রেল স্ট্যান্ডস অ্যাজ আ symbol of hope and innovation for the future of urban transportation in বাংলাদেশ। অর্থাৎ মেট্রো রেল কি বাংলাদেশ নগর পরিবহনের জন্য ভবিষ্যতের জন্য একটা আশা এবং উদ্ভাবনের প্রতীক হিসেবে পরিচিত। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের টপিকটা হচ্ছে কি ফাতমা মাল্টিপারপাস ব্রিজ, অর্থাৎ কি বলছে? পদ্মা বহুমুখী সেতু। এটার গুরুত্ব সম্পর্কে নিশ্চয়ই সবাই জানো। আগে দেখা যেত যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো ছিল বা এলাকাগুলো ছিল সেখানে কিন্তু মানুষ ফেরি করে যেত, তখন কিন্তু অনেক সময় লাগতো এবং সেটা কিন্তু কি অ্যাক্সিডেন্ট হওয়ারও একটা সম্ভাবনা থাকতো। কিন্তু আমাদের এই যে পদ্মা বহুমুখী সেতুর কারণে কিন্তু সেটা এখন অনায়াসে সমস্যা সমাধান হয়েছে। ওকে, আমরা আমাদের টপিকে কিছু লাইন পড়ি। The Padma Multipurpose Bridge is a remarkable engineering feat and a symbol of pride for Bangladesh. অর্থাৎ এটা কি? এটা একটা বিস্ময়কর প্রকৌশল এবং গর্বের একটা প্রতীক। কাদের? সেটা বাংলাদেশের। Stretching over 6.15 kilometers, it connects the southwestern মানে হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল, region মানে অঞ্চলকে বোঝাচ্ছে, to the capital Dhaka
ঢাকার যে দক্ষিণ পশ্চিমাঞ্চল এলাকাগুলো আছে সেগুলাকে নিয়ে সেগুলোর কাছাকাছি এটাকে স্থাপন করা হয়েছে, যেটা হচ্ছে ৬.১৫ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত এবং সেটা কি করছে সিগনিফিকেন্টলি গুরুত্বপূর্ণভাবে সেটা রিডিউস করতেছে, সেটা কমাচ্ছে ট্রাভেল টাইম অ্যান্ড বুস্টিং ইকোনমিক গ্রোথ। এটা আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি সেটাকেও রক্ষা করছে এবং আমাদের যে সময় যাতায়াতের যে সময় সেটাকেও কমাচ্ছে। কারণ বিফোর ইটস কনস্ট্রাকশন, এটা নির্মাণের আগে পিপল হ্যাড টু রিলাই অন ফেরিস, অর্থাৎ মানুষকে কি করতে হতো, ফেরির উপর নির্ভর করতে হতো, হুইচ ওয়ার স্লো অ্যান্ড আনরিলায়েবল স্পেশালি ডিউরিং ব্যাড ওয়েদার। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা বৃষ্টিপ্রবণ এরিয়া চলতেছে বা বৃষ্টি হবে হবে এরকম মৌসুমে, অথবা বন্যা হচ্ছে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়ও কিন্তু এটা ফেরি করে কোথাও যাওয়া কিন্তু খুব রিস্কের একটা বিষয়। তাই বলা হচ্ছে যে এটা কি, যখন বেশিরভাগ ক্ষেত্রে যখন ব্যাড ওয়েদার থাকে তখন এটা খুব স্লো ধীরগতির হয়ে যায় এবং আনরিলায়েবল হয়ে যায়, মানে অসহনীয় হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পদ্মা বহুমুখী সেতুটা খুবই কার্যকর একটা ভূমিকা পালন করছে। তারপর আমরা একটু কিছু এর উপকারিতা দেখি। ইট হ্যাজ ওপেন নিউ অপরচুনিটিস ফর ট্রেড অ্যান্ড ট্যুরিজম, তারপর স্ট্রেংথেনিং রিজিওনাল কানেক্টিভিটি, অর্থাৎ এটা কি আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে এবং কোনো জায়গায় যাতায়াতের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু আমাদের যে যোগাযোগ স্থাপন করতে কিন্তু আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। Locals and visitors alike admire its modern design and the convenience it brings, অর্থাৎ যে স্থানীয় থাকে বা হচ্ছে যারা ভিজিট করতে আসে তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ এর সুবিধা এবং যে এর যে ডিজাইনিং সেটা দেখে কিন্তু সবার জন্য ভূমিকা রাখছে। তারপর দেখেন দেখা যাচ্ছে যে its impact goes beyond concrete and steel. It embodies the collective aspirations of a nation striving for progress. মানে এটা যদিও যাই হোক না কেন, এটা যদি কোনো কিছু থাকেও তাহলে কিন্তু এটা কি করতেছে, আমাদের একটা আশার একটা প্রতীক হিসেবে রয়েছে, একটা দেশকে একটা উন্নতির দিকে নিয়ে যেতে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রাইস হাইক, অর্থাৎ কি মূল্য বৃদ্ধি। যখন দেখা যাবে যে কোনো কিছু একটা দাম মনে করেন যে 10 টাকা ছিল, সেই 10 টাকার জায়গায় যদি সেটার দাম এক সপ্তাহ পর যদি 20 টাকা হয়ে যায় তাহলে কি হচ্ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে। তখন কিন্তু সবার জন্য সেটা কেনা সম্ভব হবে না, বিশেষ করে কিন্তু যারা খুব মানে ফিক্সড ইনকামের মানুষ, যারা মনে করেন যে হ্যাঁ আমাদের ইনকাম এতটুকু হয় মাসে, তাদের জন্য কিন্তু হঠাৎ করে এরকম মূল্য বৃদ্ধি পেয়ে গেলে কিন্তু খুব সমস্যা সৃষ্টি করে। এবং সেই সমস্যাগুলো কি কারণে হয় এবং এই প্রাইস হাইকটা মেইনলি কি কি কারণে হয়, অসাধু ব্যবসায়ীরা এরা তৈরি করে থাকে। আবার দেখা যায় যে অনেক সময় সরকার কি করে, সরকারের যে তত্ত্বাবধান করা হয় না, যার জন্য ওরা সুযোগ পেয়ে যায়, এভাবে কিন্তু এই সমস্যাটা বেড়ে যায়। তাহলে এই সমস্যাটার জন্য অবশ্যই আমাদেরকে পাবলিক অ্যাওয়ারনেস খুব দরকার এবং সবাইকে কোঅপারেটিভলি কাজ করতে হবে। আমরা কিছু লাইন দেখি। প্রাইস হাইক রেফার্স টু দ্য স্টেডি ইনক্রিজ ইন দ্য কস্ট অফ ডেইলি এসেনশিয়ালস লাইক ফুড। সেটা কি বলছে, অর্থাৎ এটা দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়াকে বোঝাচ্ছে। ডেইলি এসেনশিয়ালস সেটা কি কি, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, সেটা হতে পারে ফুড খাবার, তারপরে হচ্ছে আপনার ফুয়েল, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, মেকিং লাইফ হার্ডার ফর অর্ডিনারি পিপল। অর্থাৎ কি বলছে, সেটা খাদ্য জ্বালানি পরিবহন সহ ও প্রত্যেকটা দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোর মূল্য বৃদ্ধিকে বোঝাচ্ছে। প্রাইস হাইক হ্যাজ বিকাম এ প্রেসিং ইস্যু ইন বাংলাদেশ। এটা এখন কি একটা মারাত্মক একটা জ্বলন্ত একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। সিভিয়ারলি অ্যাফেক্টিং দ্য ডেইলি লাইভস অফ কাদের জন্য, অর্ডিনারি সিটিজেন্স, অর্থাৎ সাধারণ যে মানুষরা আছে, সাধারণ নাগরিকদের জন্য কিন্তু এটা দৈনন্দিন জীবনে একটা মারাত্মক একটা সমস্যা সৃষ্টি করছে। One major reason behind this inflation is global economic instability, which has increased import costs due to currency depreciation and supply chain disruptions. অর্থাৎ এখানে কয়েকটা কারণ বলা হয়েছে, সেটা কি কি হতে পারে। এই প্রধান কারণগুলো থাকতে পারে যে বৈশ্বিক, এই যে দেখো গ্লোবাল ইকোনমিক যেটা সেটা বোঝাচ্ছে, গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক, আর ইনস্টেবিলিটি মানে হচ্ছে অস্থিতিশীলতা। তারপরে বলা হচ্ছে কি হুইচ হ্যাজ ইনক্রিজড ইম্পোর্ট কস্ট, অর্থাৎ হচ্ছে কি কি আমদানি যে ব্যয়টা আছে সেটাকে হচ্ছে বৃদ্ধি করছে। অ্যান্ড সাপ্লাই চেইন ডিসরাপশনস, যে আমাদের মধ্যে যে অবমূল্যায়ন সেটাও করা হচ্ছে। এই সমস্যাগুলো আমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে। আবার অনেক সময় কি দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের যে ডিসঅনেস্ট পিপল থাকে কিছু, অনেক সময় as a result many households are forced to cut down on nutritious food, education and healthcare expenses. যাদের ফিক্সড ইনকাম তাদের জন্য এটা খুব সমস্যার কারণ হয়। যেমন সেটা কি করতে পারে, তাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার একটা
কেনার যে একটা অ্যামাউন্ট থাকে সেটা কিন্তু তাদের কমে যায়। তখন তারা কি করতে পারে না, নিউট্রিশিয়াস যে ফুড মানে পুষ্টিকর খাবার কিনতে পারবে না বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, এবং শিক্ষার ক্ষেত্রে তারা ব্যয় করতে পারবে না, এবং তাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও তারা ব্যয় করতে পারে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এন্ড অফ দ্য প্যারাগ্রাফ দেখেন, therefore addressing this crisis requires urgent and coordinate efforts from both the government and relevant and stakeholders. তাহলে এই সংকট মোকাবেলার জন্য সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে সেই সব সংশ্লিষ্ট পক্ষের জরুরি এবং সমন্বিত একটা প্রচেষ্টা আমাদের প্রয়োজন। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ। এয়ার পলিউশন কি কি কারণে হয়ে থাকে, এয়ার পলিউশন হওয়ার জন্য কি কি দায়ী, এবং এয়ার পলিউশন থেকে রক্ষা পেতে আমাদেরকে কি কি করতে হবে, প্রত্যেকটা টপিক আপনাকে একদম উল্লেখ করতে হবে। যা এয়ার পলিউশন মিনস দ্য ওয়েজ ইন means the ways in which the air becomes contaminated। অর্থাৎ কি বলছে, বায়ু যদি আপনার যে কোনো উপায়ে দূষিত হয় সেটাকে বায়ু দূষণ বলা হয়। এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট এসেনশিয়াল ফর দ্য সার্ভাইভাল অফ অল লিভিং বিংস। অর্থাৎ এখানে জীবন্ত এবং হচ্ছে যত মানুষ আছে, প্রাণী আছে, তাদের জন্য কিন্তু বাতাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। Air pollution is pressing environmental issue that poses significant risk to human health and ecosystem। অর্থাৎ যদি আমাদের এই বায়ু দূষণটা হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের পরিবেশে খুব বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি করবে। সেটা দেখা যাবে যে আমাদের হেলথ ইস্যু সৃষ্টি করতে পারে, হেলথের সমস্যা সৃষ্টি করতে পারে, এবং হচ্ছে আমাদের যে বাস্তুতন্ত্র আছে সেটাকেও কিন্তু সেটা প্রভাবিত করতে পারে। ফার্স্টলি দেখা যায় যে দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস for energy and transportation releases harmful pollutants such as carbon monoxide, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইডস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ কি বলা হচ্ছে, প্রথমত দেখা যায় যে বার্নিং অফ ফসিল ফুয়েল যদি আপনি কি করি, জ্বালানি যদি আমরা পোড়াই সেটা কি করবে, এবং যে আমাদের যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো থেকে যখন আমাদের ক্ষতিকর হার্মফুল যে পলিউটেন্স অর্থাৎ ক্ষতিকর যে দূষকগুলো আছে সেই দূষকগুলো যেমন কার্বন মনোক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে, এবং হচ্ছে কি নাইট্রোজেন অক্সাইড আছে, এইগুলো কি করে আমাদের যদি বাতাসে যদি এটা মিশ্রিত হয় তাহলে বায়ুমণ্ডলে যদি মিশ্রিত তাহলে আমাদের বায়ু দূষণটা হবে। এবং এটার জন্য কিন্তু অনেক ধরনের ডিজিজ দেখা যায়, অনেক সময় কি কার্ডিওভাস্কুলার প্রবলেমস দেখা যায় এবং প্রিম্যাচিওর ডেথ অর্থাৎ কি অকাল মৃত্যু ঘটে। তারপর দেখেন এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু আগে অবশ্যই সচেতন হতে হবে। In contrast, neglecting these measures will accelerate to irreversible climate changes and trigger serious health crises. Therefore, collective efforts are essential to combat air pollution and ensure a sustainable ফিউচার। অর্থাৎ সমন্বিত যদি একটা প্রচেষ্টা করা যায় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের এই এয়ার পলিউশনটাকে কমাতে এবং এনশিওর করবে একটা সাস্টেনেবল একটা ফিউচার অর্থাৎ একটা সমৃদ্ধশালী একটা ভবিষ্যৎ গড়তে। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে যোগা অর্থাৎ যোগ ব্যায়াম। এই যোগ ব্যায়াম আমাদেরকে কি কাজে সাহায্য করে? অনেক সময় দেখা যাবে যোগা কিন্তু আমাদের দৈহিক উন্নতিও করে না, মানসিক উন্নতিও করে, আমাদেরকে সুস্বাস্থ্য গড়ে তুলতে সাহায্য করে, একটা ফিজিক্যাল একটা ফিটনেস দেয়। এর যে উপকারিতা সেগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। ওকে, যোগা ইজ অ্যান অ্যানশিয়েন্ট প্র্যাকটিস অর্থাৎ এটা কি একটা প্রাচীন একটা হচ্ছে চর্চা দ্যাট অরিজিনেটেড ইন ইন্ডিয়া, যেটা কোথায় শুরু হয়েছিল, সেটা ভারতে শুরু হয়েছিল, অ্যান্ড হ্যাজ বিকাম পপুলার, এবং সেটা কি হয়েছে এখন জনপ্রিয় হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফর ইটস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বেনিফিটস। অর্থাৎ এটা এখন কেন জনপ্রিয় হয়েছে, শারীরিক এবং মানসিক উপকারের জন্য এটা সারা বিশ্বে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। Firstly, it involves a series of postures, breathing exercise and meditation techniques that help improve flexibility। অর্থাৎ প্রথমত কি করতো, বিভিন্ন আসনের মাধ্যমে, তারপর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অথবা ধ্যানের মাধ্যমে এই টেকনিকগুলো ফলো করে আমরা যোগা করতে পারতাম। আর এই যোগার মাধ্যমে কি হয়, সেটা হেল্প করে ইমপ্রুভ করে কিসে, সেটা ফ্লেক্সিবিলিটি অর্থাৎ কি নমনীয়তা, তারপর স্ট্রেন্থ মানে কি শক্তি, ব্যালেন্স মানে কি ভারসাম্য রক্ষা করতে। যোগা ইজ নট জাস্ট অ্যাবাউট ফিজিক্যাল ফিটনেস, এটা কিন্তু শুধুমাত্র শারীরিক একটা সক্ষমতার জন্য না, এটা শুধু শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য না, ইট অলসো প্রমোটস মেন্টাল ওয়েলবিং বাই রিডিউসিং স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। অর্থাৎ এটা কি করছে, এটা হচ্ছে আপনার শুধু শারীরিক সুস্থতার জন্য না, এটা মানসিক স্বাস্থ্যের জন্য এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
যেমন ফর এক্সাম্পল দেখেন ডিপ ব্রিথিং এক্সারসাইজ, যেটা আপনি যদি একটা হচ্ছে কি করেন, গভীর একটা যদি শ্বাস প্রশ্বাস অনুশীলন করেন, সেটা কি করবে আপনাকে, সেই ইয়োগাটা করবে কাম দ্য মাইন্ড অ্যান্ড এইড ইন রিল্যাক্সেশন, অর্থাৎ সেটা মস্তিষ্ককে আপনাকে প্রশমিত করবে এবং এটা মানসিক প্রশান্তি এনে দিবে। আচ্ছা, তারপর আমরা দেখি যে কি করা যায়। অ্যানাদার অ্যাডভান্টেজ ইজ দ্যাট ইয়োগা ইজ সুইটেবল ফর, সেটা কিন্তু সবার জন্যই যায়, পিপল অফ অল এজেস অ্যান্ড ফিটনেস লেভেলস, বিকজ সবার ফিটনেস এবং মানে সুস্থ থাকার জন্য কিন্তু সবার জন্য কিন্তু ইয়োগা করা যায়, বিকজ ইট ক্যান বি অ্যাডজাস্টেড টু ইন্ডিভিজুয়াল নিডস, অর্থাৎ এটা কি সবাই ব্যক্তিগত, সবাই এটা কি করবে, ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী করবে, এজন্য এই ইয়োগাটা সবার জন্যই করা যায়। ইয়োগা ইজ মাচ মোর দেন জাস্ট এ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ কি ইয়োগাটা হচ্ছে শারীরিক ব্যায়ামের চেয়েও অনেক বেশি। ইট ইজ আ ওয়ে অফ লাইফ, এটা এমন একটা ধরন জীবনে দ্যাট নার্চার্স দ্য বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড সোল, এটা কি করবে, এটা আপনার হচ্ছে শরীর, মন এবং আত্মাকে কি করবে, শান্ত রাখবে এবং হচ্ছে পরিপুষ্ট করবে এবং ভালো রাখবে। আনলাইক মেনি আদার ফর্মস অফ এক্সারসাইজ, অন্যান্য যে ব্যায়ামগুলো আছে সেই অন্যান্য ব্যায়ামের চেয়েও কিন্তু ইয়োগা ইজ জেন্টেল ইয়েট, কারণ কি ইয়োগাটা কি খুবই শান্ত এবং ভদ্র, পাওয়ারফুল, মেকিং ইট সুটেবল ফর এভরিওয়ান, কারণ এটা কি, এটা সবার জন্য একটা উপযুক্ত শান্ত জিনিস এবং এটা সবাইকে কি করে, একটা উপযুক্ত করে তোলে। ওকে, লাস্টে আমরা বলতে পারি যে এমব্রেসিং ইয়োগা ক্যান ট্রুলি ট্রান্সফর্ম ওয়ান্স লাইফ ইন দ্য মোস্ট পজিটিভ ওয়েস, এটা কিন্তু মানুষকে কিন্তু কি ইতিবাচকতার দিকে নিয়ে যায়, মেকিং ইট নট জাস্ট এ ওয়ার্কআউট বাট এ লাইফ লং জার্নি টুয়ার্ড ওয়েলনেস অ্যান্ড সেলফ ডিসকভারি, এটা মানুষকে সুস্থ, তারপরে সুখী এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে সাহায্য করে, ইতিবাচকভাবে পরিবর্তিত হতে সাহায্য করে এবং এটা হয়ে ওঠে সুস্থতা ও আত্ম উন্নয়নের জন্য একটা আজীবন যাত্রা। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। ওকে, আমাদের এখনের টপিক হচ্ছে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মানে কি, মানুষ বিনোদনের যে অবসর সেটা লেজার টাইমটাকে আপনার ডিপেন্ড করতেছে, অনেকটা লেজার টাইমের মতো। আচ্ছা, এই পাস টাইমে কি করতে পারে, অনেক এক একজন কিন্তু এক একটা জিনিস করে পাস টাইমে, কেউ হচ্ছে বই পড়ে, কেউ হচ্ছে ঘোরাঘুরি করতেও পছন্দ করে, কেউ হচ্ছে দাবা খেলে, আবার অনেকে দেখা যায় যে সুতা বুনে, আবার অনেকে চিত্রকর্ম করে, আবার কেউ হচ্ছে গান গায়। এক একজনের পাস টাইমস কিন্তু এক এক রকম হতে পারে, এটা পার্সন ওয়াইজ এটা ভ্যারি করবে। আচ্ছা, আমরা একটু পড়ে দেখি কয়েকটা লাইন। এ পাস টাইম রেফার্স টু Pastime refers to activities people engage in during their free time. কখন করে সেটা, মানুষ তার অবসর সময় করে থাকে, কেন করে থাকে, ফর রিল্যাক্সেশন অ্যান্ড এনজয়মেন্ট, অর্থাৎ মানুষ কেন করে সেটা প্রশান্তি এবং আনন্দের জন্য করে থাকে। আনলাইক ওয়ার্ক অর অব্লিগেশনস, পাস্টেন্স আর চুজেন ফ্রিলি, অনেক সময় কি করে কোনো কাজ বা কোনো নিয়মের বিরুদ্ধে, কিন্তু এটা কোনো কাজ বা এমন কাজ না যে আপনাকে করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। পাস্টেন্স আপনি কি করতে পারবেন, চুজেন ফ্রিলি, আপনি মুক্তভাবে সেটাকে নিজের পছন্দ মতো নিতে পারবেন। অ্যান্ড অফেন রিফ্লেক্ট পার্সোনাল ইন্টারেস্ট, এটা কিসের মধ্যে, এটা হচ্ছে ব্যক্তিগত একটা প্রতিফলন ঘটে। ইন দ্য পাস্ট, অতীতের সময় কি দেখা যেত, লেজার অ্যাক্টিভিটিস ওয়ার সিম্পলার বাট ডিপলি ফুলফিলিং, অতীতে দেখা যেত যে অবসর যেটা ছিল সেই অবসর কাজগুলো খুব সহজ ছিল, কিন্তু সেটাকে গভীরভাবে সম্পন্ন করতে হতো। তারপর পিপল কি করে, পিপল হচ্ছে রিড বুকস, তারপরে হচ্ছে বই পড়ে, কেউ হচ্ছে প্লেড বোর্ড গেমস, কেউ বোর্ড গেম খেলে, আবার কেউ গেদার ফর স্টোরি টেলিং, কেউ হচ্ছে কি করে গল্প করার জন্য হচ্ছে একত্রিত হয়। আউটডোর পাস্টেন্সের মধ্যে থাকতে পারে, মানে অবসরের জন্য কি কি থাকতে পারে, অবসর বিনোদনের জন্য বাহিরগতভাবে বাহ্যিকভাবে সেটা হচ্ছে গার্ডেনিং থাকতে পারে, মানে কি অনেকে গার্ডেনিং করে, ফিশিং অ্যান্ড স্পোর্টস আর অলসো পপুলার, এনকারেজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড সোশ্যাল ইন্টারেকশন, অর্থাৎ বাহ্যিক যে মানুষের যে অবসর আছে, অবসর বিনোদনগুলো সেগুলো কি হতে পারে, সেটা হচ্ছে গার্ডেনিং, কেউ হচ্ছে গাছ লাগানো বা বাগান করা পছন্দ করে, কেউ হচ্ছে মাছ ধরা পছন্দ করে, কেউ খেলতে পছন্দ করে, যেগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। অ্যান্ড সেগুলো কি করে, এনকারেজিং, সেগুলো উৎসাহিত করে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন, অর্থাৎ শারীরিক একটা কার্যকলাপের জন্য এবং হচ্ছে সামাজিক একটা হচ্ছে কার্যকলাপের জন্য। ওকে, তারপর আমরা বলতে পারি যে আরো অনেক ধরনের আছে, নিটিং আছে, মানে সুতা বুনন করা, পেইন্টিং আছে, মিউজিক আছে। ওকে, তারপর বলা হচ্ছে, আমরা একটু এদিকে যাই।
While some still enjoy traditional pastimes, many now spend their free time on smartphones, video games or streaming service. এর আগের মতো মানুষের কিন্তু বই পড়ার অভ্যাস বা হচ্ছে কারোর সাথে গল্প করার মতো যে অভ্যাস, সেই যে অবসরটা কাটানোর যে সময়টা সেটা কিন্তু এখন নেই। এখন কি হয়ে গেছে, মানুষ অনেকটা মডার্ন হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের সময়টা কিভাবে অতিবাহিত করে, তারা অতিবাহিত করে স্মার্টফোনের মধ্যে ভিডিও গেমস খেলে এবং হচ্ছে ভিডিও দেখে এবং স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে। তারপর আবার অনেকে কি করে, সাম পিপল কি করে ব্যালেন্স মডার্ন এন্ড ক্লাসিক ফার্স্ট টাইম, কেউ কারো কারো যে শ্রেণীবৃত্তি কিছু হচ্ছে অবশ্যই থাকতে পারে, তারা অনেকে কি করে কুকিং করে, কেউ হাইকিং অর প্লেইং অ্যান ইনস্ট্রুমেন্ট, কেউ হচ্ছে কি করে রান্না করতে পছন্দ করে, কেউ হাইকিং এ যেতে পছন্দ করে, কেউ হচ্ছে প্লেইং অন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পছন্দ করে। ওকে, আমরা তারপর দেখি ক্যান দ্য বেস্ট পাস্ট টাইমস নট অনলি এন্টারটেইন বাট অলসো রিডিউস স্ট্রেস, বুস্ট ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমপ্রুভ ওয়েলবিং। অর্থাৎ বলা হচ্ছে যদি আপনি ভালো কোনো আপনার যে অবসর কিন্তু যে নেওয়া সেটা কিন্তু ভালো হতে হবে। যদি আপনি মনে করেন যে সারাদিন গেম খেলা এটা আপনার একটা বিনোদন অবসর হয়ে যে বিনোদনের মাধ্যম হয়েছে, তখন কিন্তু আপনার জন্য সেটা শরীর এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই অপকারী। তাহলে সেক্ষেত্রে সেটা কি হতে হবে, একটা উপযুক্ত একটা পাস টাইম হতে হবে। সেটাই বলছে, যদি বেস্ট পাস টাইম আপনি চুজ করেন তাহলে সেটা আপনাকে কি করবে, সেটা শুধুমাত্র আপনাকে বিনোদনে দিবে না, বাট অলসো সেটা আপনাকে আরো কি করবে, রিডিউস করবে, মানে কমাতে সাহায্য করবে স্ট্রেস, বুস্ট ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনার যে উদ্বিগ্নতা বা যে চাপ সেটা কমাবে এবং হচ্ছে আপনার সৃজনশীলতা বাড়াবে এবং আপনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। End of the paragraph we can say that আমরা কি বলতে পারি, by valuing quality leisure people can make their free time both enjoyable and fulfilling। অর্থাৎ valuing কোয়ালিটি লেজার, আপনি যদি সঠিকভাবে আপনার অবসরটাকে কাজে লাগাতে পারেন, আপনার অবসরটা যদি ঠিকঠাক মতো হয় বা সঠিক এবং উপযুক্ত হয়, সেটা কোনো কার্যকর করা যাবে বা এটাতে কোনো কিছু শিক্ষণীয় আছে, তাহলে তো সেটা কি করবে, পিপল ক্যান মেক দেয়ার ফ্রি টাইম বোথ এনজয়েবল, সেটা কিন্তু আপনার জন্য আনন্দদায়কও হবে এবং সেটা সুস্বাস্থ্য দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে স্টুডেন্টস, আমাদের প্যারাগ্রাফ যে টপিকটা ছিল সেটা আমাদের এই পর্যন্তই, সেটা শেষ হয়ে গিয়েছে। যখনই আপনাদের কোনো টপিক বুঝতে অসুবিধা হবে, আমাদের বইয়ে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করলে আপনি আমাদের শিক্ষকদের সহায়তা পেয়ে যাবেন। এখনও যারা বইটা সংগ্রহ করে নেননি তারা তাড়াতাড়ি বইটা সংগ্রহ করে নেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।